নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সুজয় দে চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় লোন আশীর্বাদ না অভিশাপ। লোন আজকের দুনিয়ায় এমন একটা অস্ত্র যা কাউকে ধনী করছে, আবার কারোর ক্ষেত্রে বুমেরাং হয়ে তাকে নিঃস্ব করছে বা আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছে। এই লোন ক্রমাগত মানুষে মানুষে অর্থনৈতিক অসাম্য সৃষ্টি করছে। এই অবস্থা শুধু ভারতে নয়, সারা পৃথিবীতে ধনী দরিদ্রের ব্যবধান বাড়ছে। ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। ভোগবাদ ও লোনের ভিতর একটি ইতিবাচক বা ধনাত্মক সম্পর্ক আছে। লোনের সঠিক গঠনমূলক ব্যবহার না জানলে ব্যক্তি মানুষের অর্থনৈতিক জীবন যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঠিক সেইভাবে বহু রাষ্ট্রকে দেখেছি ঋণের জালে ডুবে যেতে, যাকে বলা হয় ডেট ট্র্যাপ। আজকের পৃথিবীতে প্রায় সবাই ঋণ নিচ্ছে। কেউ গাড়ি কেনার জন্য, কেউ ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনের মতো হরেক গেজেট কেনার জন্য, কেউ বিদেশে বেড়াতে যাবার জন্য, কেউ বাড়ি তৈরি করার জন্য, আবার কেউ মাসের শেষে কয়েকটা দিনের সংসার খরচ চালাবার জন্য। আবার আম্বানি আদানিরা ব্যবসার জন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে। এমনকি পাশের বাড়ির বস্তির রামলাল নামের যুবকটি ব্যাংক লোনে একটা মোটর গাড়ি কিনে ওলা উবেরে চালাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন, ঋণ কি সত্যি আমাদের জীবনকে সহজ করছে, নাকি ধীরে ধীরে পতনের দিকে নিয়ে যাচ্ছে? ঋণের ধারণাটা খারাপ নয়, বরং সঠিকভাবে ব্যবহার করলে ঋণ হতে পারে আশীর্বাদ। বিশ্বের বহু সফল ব্যবসায়ী ঋণ নিয়ে নিজেদের সাম্রাজ্য তৈরি করেছে। উদাহরণস্বরূপ, বড় বড় কোম্পানি প্রজেক্ট লঞ্চ করতে বা উৎপাদন বাড়াতে ব্যাংক লোন নেয়। যেমন মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপের ব্যাংক লোন প্রায় 3.5 ট্রিলিয়ন টাকা। অপরদিকে আদানি গোষ্ঠীর লোন প্রায় 2.5 ট্রিলিয়ন টাকা। 1 ট্রিলিয়ন মানে 1,00,000 কোটি টাকা। এই এক ধরনের লিভারেজ, অন্যের টাকায় নিজের ব্যবসা বাড়ানো, একটা মইয়ের মতো। অর্থনীতিতে সম্পদ কাকে বলা হয় সেটা বোঝা দরকার। সম্পদ সেই বস্তুকে বোঝায় যা থেকে আয় হয়। যেমন একজন ব্যবসায়ী ব্যাংক থেকে 100 টাকা লোন নিয়ে বছরে 20 টাকা আয় করলেন। সে ব্যাংকে 10 টাকা সুদ দিল এবং 10 টাকা তার নিট আয় হলো। অপরদিকে আমরা মধ্যবিত্ত নিম্নবিত্তরা ভোগের জন্য যে দ্রব্য লোনের টাকায় কিনি, সেই দ্রব্য থেকে কোনো আয় হয় না, বরং সেই দ্রব্যের বিনিময় মূল্য ক্রমাগত কমতে থাকে, অর্থাৎ ডেপ্রিসিয়েট হতে থাকে। শোরুম থেকে একটা বাইক 2 লাখ টাকায় কিনে রাস্তায় আসার পরের মুহূর্তেই ওই বাইকের রিসেল ভ্যালু 2 লাখের অনেক কম হয়ে যায়। এর উপর আছে ইএমআই টেনশন। এবার আর একটা পরিভাষা আমরা আলোচনা করব, সেটা হলো নেটওয়ার্থ, অর্থাৎ সহজ ভাষায় নেট সম্পদ। নেটওয়ার্থ হিসেবে নিয়ম, মোট সম্পদ থেকে মোট আয় বিয়োগ করলে যেটা দাঁড়ায় তাকে বলা হয় নেটওয়ার্থ। যেমন রিলায়েন্স গ্রুপের নেটওয়ার্থ 10 ট্রিলিয়ন টাকা, অন্যদিকে আদানি গোষ্ঠীর 8 ট্রিলিয়ন রুপিস। এই হিসেবের সময় অ্যাসেটের ডেপ্রিসিয়েটেড ভ্যালু ধরতে হবে। একজন ব্যক্তি কত ধনী সেটা ঠিক করা হয় তার নেটওয়ার্থের ভিত্তিতে। এইভাবে আপনি আপনার নেটওয়ার্থ হিসেব করুন এবং দেখুন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। এখানে আরেকটা বিষয় সহজভাবে বুঝতে হবে। ধরুন আপনার বা কোনো কোম্পানির নেটওয়ার্থ খুব ভালো। ধরা যাক আমাদের রামবাবুর নেটওয়ার্থ 30 কোটি টাকা, কিন্তু তার বাজার করার বা চিকিৎসার টাকা নেই। এমন কেন হয় সেটা বুঝতে হলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা বুঝতে হবে। ধরা যাক রামবাবুর যে 30 কোটি টাকা সম্পত্তি আছে, তার বেশিরভাগ জমি, বাড়ি, সোনার অলংকার বা ব্যাংকে মেয়াদি ফিক্সড ডিপোজিট, যা থেকে নিয়মিত কোনো আয় হয় না। অতএব রামবাবু যথেষ্ট ধনবান, কিন্তু তিনি সচ্ছল নন।
অতএব কোনো ব্যক্তি বা সংস্থার আর্থিক অবস্থা বুঝতে হলে নেটওয়ার্ক দেখার সাথে সাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা জানা দরকার। ক্যাশ ফ্লো মানে লিকুইডিটি, অর্থাৎ নগদের যোগান। সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। সম্পদ বনাম নগদের সম্পর্ককে। মনে করুন আমি এবং আপনি 5 বছর আগে চাকরি থেকে অবসরকালীন খাতে 20 লক্ষ টাকা পেয়েছিলাম। আমি 20 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছিলাম, যা থেকে আমি মাসে প্রায় 13,000 টাকা সুদ পাই। আসল টাকাটা 20 লাখই আছে। অপরদিকে আপনি ব্যাংকে 20 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছেন, যেখানে সুদের উপর সুদ হয়ে আসল টাকা বেড়ে এখন প্রায় 40 লক্ষ টাকা। কিন্তু আপনার হাতে নগদ আমদানি নেই, খরচ করতে হয় হিসেব করে, কিন্তু আপনার সম্পদ প্রায় 40 লক্ষ টাকা, সেখানে আমার মাত্র 20 লক্ষ টাকা। কিন্তু সমস্যা শুরু হয় যখন ঋণ নেওয়া হয় খরচের জন্য, আয়ের জন্য নয়। মধ্যবিত্ত মানুষজন সাধারণত লোন নেয় গাড়ি, মোবাইল, বিয়ে বা ফার্নিচার কেনার জন্য। এগুলো বেশিরভাগই লায়াবিলিটিস, মানে এমন জিনিস যা থেকে টাকা আসে না, বরং যায়। এই জাতীয় কনজিউমার ডিউরেবল গুডসের ডেপ্রিসিয়েশনের জন্য দ্রুত মূল্য কমতে থাকে। ফলে ইএমআই, ইন্টারেস্ট, ক্রেডিট কার্ড বিল সব মিলিয়ে একটা অদৃশ্য মানসিক চাপ তৈরি হয়, যেখানে ধনী লোকেরা লোন নিয়ে অ্যাসেট তৈরি করে, যেমন রেন্টাল প্রপার্টি, ফ্যাক্টরি বা বিজনেস। সেখানে সাধারণ মানুষ লোন নিয়ে ফেসবুকে নতুন আইফোন, নতুন গাড়ির ছবি পোস্ট করে নিজেদের ধনী ভাবতে চায়। জাস্ট শো অফ, লোক দেখানো। আজকের প্রজন্ম সবচেয়ে বড় ফাঁদে পড়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে। এটা এক প্রকার প্লাস্টিকের লোভ। আজ সোয়াইপ করলে মনে হয় যেন নিজেই টাকা খরচ করছি, নিজের টাকা, কিন্তু বাস্তবে সেটা ভবিষ্যতের আয় থেকে ধার করা অর্থ। অনেক ব্যাংক ক্রেডিট কার্ডে 30 থেকে 50% পর্যন্ত বার্ষিক সুদ নেয়। মানে আপনি যদি 10,000 বিল ঠিকমতো পরিশোধ না করেন ক্রেডিট কার্ডে, 1 বছরের মধ্যে সেটা 15,000 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। এভাবেই অনেক তরুণ প্রজন্ম নিজের অজান্তে ডুবে যাচ্ছে ঋণের জালে। এই ঋণ সংস্কৃতি এখন প্রায় গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে গেছে। গ্রামের ও বস্তির গরিব মানুষরা উঁচু সুদে গ্রুপ লোন নিচ্ছে, চাকরিজীবীরা ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন নিচ্ছে, মধ্যবিত্ত গরিবরা ইএমআই মানে কিস্তির চাপে মানসিক শান্তি হারাচ্ছে। ফলাফল আত্মহত্যা, পারিবারিক দ্বন্দ্ব, মানসিক অবসাদ। প্রতিদিন খবরের কাগজ বা টিভি সংবাদে দেখতে পাই হাজারে হাজারে কৃষকের আত্মহত্যার ঘটনা। মধ্যবিত্ত গরিব পরিবারে সকলে ঋণের কারণে অবসাদে আত্মহত্যা করছে। ঋণ নিন, কিন্তু বুঝে নিন মাসিক আয়ের 30%-এর বেশি যেন ইএমআই বা কিস্তি না হয়। ঋণ নিয়ে যদি অর্থ উপার্জন করা যায় তবে সেটা আশীর্বাদ, কিন্তু ঋণ যদি শুধুমাত্র খরচের জন্য হয় তবে সেটা অভিশাপ। নিজের অর্থনৈতিক সিদ্ধান্ত নেবার ব্যাপারে সচেতন হন। ঋণ নয়, আর্থিক সচেতনতা হতে পারে আসল সম্পদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন। আগের প্রজন্মের মানুষরা কি এত লোন নির্ভর ছিল? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যে বন্ধুরা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে এই জাতীয় প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে বাঁচুন।